প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পকথন বাই আদর চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড়। আজ শুনবেন ১০ম পর্ব। অন্ধকার এক ঘরে চোখ মিলল অরুণাদিত্য। তার ঘাড়ের কাছটা ব্যথা হয়ে আছে। প্রথম দিনের আঘাতটা এখনো পুরোপুরি সারেনি। কতদিন এখানে এভাবে পড়ে আছে সে? দিন পাঁচেক তো হবেই। প্রথম দিকে প্রায় কিছুই মনে করতে পারছিল না। তারপর ধীরে ধীরে মনে পড়তে শুরু করেছে। সেদিন শিকার করতে গিয়ে দলছুট হয়ে পড়েছিল হঠাৎ। তার সঙ্গে দুজন মাত্র সৈনিক ছিল তখন। তারা বলেছিল সামনে হরিণ আছে। সে সামনে এগোতে এগোতে অন্যদের চেয়ে বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। আর তারপর হঠাৎই আবিষ্কার করল তার মাথার ওপরের বড় গাছের ডাল থেকে একটা ভারী জাল নেমে আসছে। জালটা তাকে ঘোড়াসহ আটকে ফেলল। খানিক দূরে গিয়ে একটা বড় গাছের সঙ্গে বাড়ি খেয়ে থেমে গেল ঘোড়াটা। আর সঙ্গে সঙ্গেই যেন কোথা থেকে ছুটে এলো দুজন শক্তপোক্ত লোক। তারা চোখের নিমিষে বেঁধে ফেলল তাকে। তারপর ঘোড়াসহ তাড়িয়ে নিয়ে যেতে লাগলো দুর্গের দিকে। অরুণ ভেবেছিল দুর্গে কোনো বড় বিপদ ঘটেছে, আক্রমণ করেছে শত্রুরা, আর এরা সম্ভবত সেই শত্রুপক্ষেরই লোক। তাকে পণবন্দী করে আবারও দুর্গের কৃতক দাবি করবে। কিন্তু তেমন কিছুই হলো না। লোকগুলো তাকে নিয়ে দুর্গে না গিয়ে বরং বেশ খানিকটা দূর ঘুরে চন্দ্রাবতী নদী পেরিয়ে চলে এলো রাজ্যের এপারে। অরুণাদিত্যের তখন তেমন চেতনাও নেই। সবকিছু ঝাপসা আর মলিন লাগছিল। সম্ভবত কিছু একটা খাওয়ানো হয়েছিল, ফলে ঘুমে ঢলে পড়েছিল সে। আর সেই ঘুম ভাঙল দীর্ঘ সময় পর। জেগে দেখে এই ঘরে বন্দি। আশেপাশে কোথাও কেউ নেই। মাঝে মধ্যে বাইরে থেকে সামান্য কথা ভেসে আসে, কিন্তু সেই কথা স্পষ্ট বোঝা যায় না। কিছু জিজ্ঞেস করলে জবাবও দেয় না তারা। তবে সময় মতো চৌকাঠের নিচ দিয়ে খাবার দেওয়া হয়। অরুণাদিত্য কিছুতেই বুঝতে পারছে না এরা কারা, তাদের উদ্দেশ্যই বা কি। খটখটে শুকনো ঘরটায় পোকামাকড়ের উপস্থিতি টের পাওয়া যায়। দিনভর চারপাশ থেকে পাখির ডাক ভেসে আসে। রাতে নানা রকম প্রাণীর চিৎকার। তবে তাদের উপস্থিতি খুব কাছে নয়, বরং বেশিরভাগ সময়ই বেশ খানিকটা দূরে। অরুণাদিত্য এটি বুঝতে পারে। সম্ভবত কোনো জঙ্গলেই রয়েছে সে, কিংবা জঙ্গলের খুব কাছে। আজকাল আর ঘুম পায় না। সারাক্ষণ জেগে বসে থাকে। তার হাত পা বাঁধা। খুব প্রয়োজন না হলে কেউ ঘরে ঢোকে না। মাঝে মধ্যে অনিবার্য দরকারে বাইরে থাকা লোকদের ডাকে সে। তারা চুপচাপ আসে, কাজ শেষে চলে যায়। নিজ থেকে কোনো কথা বলে না, কোনো কথার উত্তরও দেয় না। অরুণ বুঝতে পারে লোকগুলো কেবল নির্দেশ পালন করছে। কিন্তু কে তাদের নির্দেশ দিচ্ছে? তাকে নিয়ে কি করতে চাইছে সে? এই প্রশ্নের উত্তর সহসা মেলে না, বরং প্রতিটি মুহূর্ত প্রবল দুশ্চিন্তা আর একঘেয়েমিতে দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। এই সময়ে কত কত কথা মনে পড়ে অরুণের। সবচেয়ে বেশি মনে পড়ে রত্নেশ্বর ঠাকুরের কথা। তিনি একদিন বলেছিলেন, জীবন কি জানো? কি? জীবন হচ্ছে যাত্রাপথের মতো, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা। এই যাত্রায় সকলেই দ্রুত ছুটতে চায়, কারণ সে লক্ষ্যে পৌঁছাতে চায় সবার আগে। কিন্তু মানুষ তখনও বুঝতে পারে না যে লক্ষ্যের জন্য সে সবকিছু ভুলে পাগলের মতো ছুটছে, সেটি আসলে তার চূড়ান্ত বা সত্যিকারের আরাধ্য লক্ষ্য নয়। কেন? কারণ পূর্ব নির্ধারিত ওই লক্ষ্যে পৌঁছানোর পর যে সন্তুষ্টির অনুভূতি মানুষ পায়, তা খুব সাময়িক, ক্ষণস্থায়ী। কিছুদিনের মধ্যেই সে আবারও অস্থির, অতৃপ্ত হয়ে ওঠে। তবে এবার আর আগের মতো অল্পতেই তুষ্ট হয় না সে। তার তেষ্টা এবার আগের চেয়ে অনেক বড়। ফলে নতুন এই তৃষ্ণা মেটাতে তার দরকার হয় আরো বড় কোনো নতুন প্রাপ্তির। ফলে তাকে ছুটতে হয় বহু দূরের পথে, আরো দ্রুত বেগে। এটা ভালো না খারাপ?
বিষয়টি ভালো বা খারাপের নয়, বিষয়টি খানিক থমকে দাঁড়ানোর, জিরিয়ে নেওয়ার। মানে মানে তুমি যত দূর যাও, যাই করো না কেন, কখনোই অবিরাম ছুটবে না। মাঝে মধ্যে নিজেকে বিরাম দেবে, থমকে দাঁড়াবে। দূরের পথে ছুটতে হলে ওই থমকে দাঁড়ানোটুকু সবচেয়ে বেশি দরকার। কেন? যত বেশি দূরের পথে তুমি যাবে, তত বেশি দ্রুত তুমি ছুটবে, তত বেশি বিশ্রাম প্রয়োজন হবে তোমার। এই বিশ্রাম তোমায় শক্তি দেবে, ছুটতে ও বুঝতে সাহায্য করবে নিজেকে। কিন্তু মানুষ কেবল ছুটতেই জানে, খানিক থমকে দাঁড়িয়ে সামনের পথ আর নিজেকে চিনতে ওই সময়টুকু দিতে জানে না। কিন্তু ওইটুকু বিরাম যদি মানুষকে লক্ষ্যচ্যুত করে ফেলে, তাহলে বুঝতে হবে সে ভুল লক্ষ্যে যাচ্ছিল। কেন? কারণ অবিরাম ছুটতে থাকা মানুষ নিজের সঙ্গে কথা বলার ফুসরত পায় না, বোঝাপড়ায় সময় পায় না। সে বুঝতে পারে না সে আসলে কি চায় আর কি চায় না। উপলব্ধি করতে পারে না কিসে তার সত্যিকারের প্রাপ্তি, সত্যিকারের শান্তি। কিন্তু ওই বিরামটুকু ভাবনার সেই অবকাশ তাকে দেয়, নিজেকে বসতে শেখায়, দাঁড় করাতে শেখায় আয়নার সামনে। জীবনে ওই বিরামটুকু তাই ভীষণ জরুরি। অরুণাদিত্যের আজ হঠাৎ মনে হল রত্নেশ্বর ঠাকুরের কথাগুলো নিরেট সত্যি। তিনি যখন বলেন তখন অনেক কিছুই ঠিকঠাক উপলব্ধি করতে পারেন না সে, বরং কখনো কখনো তার একটি কথাকে অন্য কথার সঙ্গে সাংঘর্ষিকও মনে হয়। কিন্তু অরুণ যত বড় হচ্ছে, যত জীবনের কঠিন সব গলিগুজির সঙ্গে পরিচয় ঘটছে তার, ততই যেন রত্নেশ্বর ঠাকুরের কথাগুলো সত্যি মনে হয়। না হলে আজ এই বন্ধ ঘরের অন্ধকারে বসে তার কেন মনে হবে যে এই বিরামটুকু তার দরকার ছিল। সৃজিতার প্রবল ঘোর তাকে আচ্ছন্ন করে রেখেছিল, অদ্ভুত এক নেশার মতো বারবার টেনে নিয়ে যাচ্ছিল তার দিকে। সেই ঘোর থেকে কিছুতেই নিজেকে সরিয়ে রাখতে পারছিল না সে, অথচ নিজের সাধ্যমতো চেষ্টা সে করেছিল। কিন্তু অরুণ জানে তার ওই অব্যক্ত অনিমেষ যন্ত্রণা কিংবা যুদ্ধের কথা সে নিজে ছাড়া আর কেউই জানে না। আচ্ছা, মানুষ কি করে নিজের অজান্তেই কাউকে এমন ভালোবেসে ফেলে? অথচ সৃজিতা যখন তার কাছে সবচেয়ে সহজপ্রাপ্তি ছিল, স্পর্শের দূরত্বে ছিল, তখনও যেন সে খুনাক্ষরেও বুঝতে পারেনি কি প্রবল ভালোবাসা তার জন্য বুকের ভেতর শিকড় গজিয়েছিল। যখন বুঝল, তখন দিনের পর দিন সেই শিকড় অগ্রাহ্য করার ভান সে করে গেছে, কিন্তু তা উপড়ে ফেলার সাধ্য তার ছিল না। হয়তো সে কারণেই অতটুকু বয়সেই জীবনের কঠিন সব সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে, আর তারপর ব্যস্ত হয়ে পড়েছিল যুদ্ধ ও যাতনার জীবনে। তবে কি এসব কেবল সৃজিতাকে ভুলতেই করেছিল সে? কখনো কখনো অবচেতনে কি মরেও যেতে চেয়েছিল? ভেবেছিল মৃত্যু ছাড়া এই যন্ত্রণা থেকে আর মুক্তি নেই তার। হয়তো এই কারণেই যুদ্ধের মতো ভয়ানক ব্যাপারে যুক্ত হতেও এতটুকু বুক কাঁপেনি। আজ এতদিন বাদে এই প্রশ্নগুলোই নিজেকে করল অরুণ। নির্জন এই অন্ধকার সন্ধ্যায় যেন নিজের মনের আয়নার সামনেই দাঁড়ালো সে। কিন্তু যে উত্তরগুলো পেল তা বোধহয় তার জন্য সুখকর হল না, বরং মনে হল এই মানবজনম যদি মহার্ঘ কোনো প্রাপ্তি হয়, তবে তা যেন মহার্ঘ কোনো কারণে ব্যয় করছে না সে, বরং ছুটে চলছে তুচ্ছ এক যন্ত্রণা থেকে মুক্তি পেতে। অথচ জীবন জুড়ে কত অসাধারণ সব কারণ আছে বেঁচে থাকার। এই যে গজেন্দ্রগড়ের যুদ্ধ, এই যে নিজের যোদ্ধা হয়ে ওঠার চেষ্টা, কিংবা শেষ দিকে চন্দ্রগড়ের রাজা হয়ে ওঠার প্রবল ইচ্ছা, এসবের কোথাও কি সৃজিতা ছাড়া আর কোনো কারণ ছিল? নাকি এর সবখানে আলগোছে আড়ালে সবচেয়ে বড় প্রভাবক হয়েছিল ওই সৃজিতাই? এমনকি তার পলায়ন ও প্রত্যাবর্তনও। অথচ আর কারো কথা কেন একবারও ভাবেনি সে? ওই রাজ্যের যারা প্রজা,
যারা ওই মাটি ও মানুষের জন্য নিজেদের নানাভাবে উৎসর্গ করেছে, তাদের কথা কেন একবারও মনে হয়নি তার? কিংবা যারা তাকে সত্যি সত্যি ভালোবেসেছে? হঠাৎ করেই মায়ের কথা খুব মনে পড়তে লাগলো তার। মনে পড়তে লাগলো অন্নপূর্ণা দেবী ও বিনয়াদিত্যের কথাও। এই জীবনে যদি সবচেয়ে নিঃস্বার্থভাবে তাকে কেউ ভালোবেসে থাকে, তবে তা এই মানুষগুলোই। মন খারাপের বিষণ্ণ এই সন্ধ্যায় হঠাৎ বাবার কথাও মনে পড়ল তার। কতদিন হলো বাবা নেই। আসলে কি নেই, নাকি রয়ে গেছেন কোথাও না কোথাও? এই মানুষটি সত্যিকার অর্থেই কেমন, অরুণ তা জানে না। নানা রকম কথা সে তার সম্পর্কে শুনেছে, কিন্তু চিররুগ্ন ওই মানুষটি যে তাকে আলাদা করে ভালোবাসতেন তা সে বুঝত। এমনকি শেষ দিকে এসে যখন কথাও বলতে পারতেন না, তখন প্রায়ই তাকে দেখতে যেত অরুণ। তিনি তখন একদৃষ্টে তাকিয়ে থাকতেন। তার চোখের কোল গড়িয়ে জল পড়ত। অরুণকে তার কাছে যেতে নিষেধ করেছিল সবাই, ছুতে নিষেধ করেছিল, কিন্তু অরুণ তারপরও লুকিয়ে লুকিয়ে যেত। তারপর আলগোছে মানুষটার চোখের জল মুছে দিত। কতবার এমন করেছে সে, কিন্তু কই, তার তো কখনো কিছু হয়নি। ওই ভয়ঙ্কর কুষ্ঠ তো তাকে একটুও ছুতে পারেনি। নাকি লোকের কথাই ঠিক, বিজয়াদিত্য ভয়ানক পাপ করেছিলেন বলেই ওই রোগ তার হয়েছিল? কুষ্ঠ সরাসরি ভগবানের অভিশাপ, পাপের শাস্তি। আচ্ছা, সে নিজে কি কখনো বড় কোনো পাপ করেছে? হঠাৎ করেই যেন এই ভাবনাটি তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। অনেক ভেবেও এই প্রশ্নের যুৎসই কোনো উত্তর সে খুঁজে পেল না। সৃজিতার সঙ্গে বিয়ের দিন প্রত্যুষে ওভাবে লুকিয়ে পালিয়ে যাওয়াটা যদি মহাপাপ হয়, তবে তা সে করেছে। কিন্তু সেটি তো নিজের জন্য করেনি, সে করেছে অন্যের জন্য। অরুণাদিত্যের হঠাৎ পুষ্পলতার কথা মনে পড়ল। সে যদি সত্যি সত্যি কারো সঙ্গে অন্যায় করে থাকে, তবে তা এই মেয়েটির সঙ্গে। যেভাবেই হোক, যে কারণেই হোক, মেয়েটিকে সে বিয়ে করেছে। শাস্ত্রমতে সে তার স্ত্রী। অথচ তাকে একবার চোখের দেখাটিও দেখা হয়নি, কথা অবধি বলা হয়নি। আচ্ছা, এই যে সে এভাবে উধাও হয়ে গেল, এই কথার কি মেয়েটি জানে? জেনে থাকলে এখন কি করছে সে, কেমন আছে? কথাগুলো ভাবতেই বুকের ভেতরটা হঠাৎ ছলকে উঠল অরুণাদিত্যের। মেয়েটি তাকে দুখানা পত্র লিখেছিল। সেই পত্র দুখানা পড়ার সময়ও তার হয়নি। নিশ্চয়ই ফিরতি চিঠির অপেক্ষায় সে ছিল, দিনের পর দিন, মাসের পর মাস। অথচ তার নামটাও সেদিন চট করে মনে করতে পারছিল না সে। কি আশ্চর্য! অরুণাদিত্যের হঠাৎ খুব মন খারাপ হয়ে গেল। সে যদি কারো প্রতি সত্যি সত্যি অন্যায় করে থাকে, তবে তা পুষ্পলতার উপরই। আচ্ছা, পুষ্পলতার সেই চিঠিগুলো কোথায় রেখেছিল সে? সেই রাতে শয্যার পাশে রেখেই ঘুমিয়ে পড়েছিল। তারপর আর মনে ছিল না। কিন্তু পরে শিকারে বেরোনোর দিন ভৃত্য নিরঞ্জন তাকে বলেছিল চিঠি দুখানার কথা। তার কোমরবন্দির সঙ্গে যুক্ত চামড়ার থলেতে আর সব প্রয়োজনীয় জিনিসের সঙ্গে পত্রগুলোও ছিল। তাহলে তো এখনো সেই সব তার সঙ্গেই থাকার কথা। ঝট করে কোমরের কাছে হাত বাড়ালো অরুণাদিত্য। নেই, তার কোমরবন্ধনীর সঙ্গে ওই থলেখানা কোথাও নেই। হয়তো পড়ে গেছে কোথাও, হারিয়ে গেছে চিরতরে। কিন্তু ওই চিঠিতে কি লিখেছিল মেয়েটি? পরদিন বিকেলে অদ্ভুত এক ঘটনা ঘটল। দুজন লোক এসে ঘর থেকে বের করল তাকে। তখন বিকেল প্রায় মরে এসেছে। অরুণ ঘর থেকে বেরিয়ে নিজের এই স্থবির শরীরটা যেন খানিক নাড়ানোর চেষ্টা করল। তারপর সামনে এসে দাঁড়ালো। আর ঠিক তখনই জায়গাটা পুরোপুরি দেখার সুযোগ হলো তার। কাঠের যে ঘরটাতে এতদিন তাকে বন্দি করে রাখা হয়েছিল, তা মূলত ছোটখাটো একটা পাহাড়ের উপরে। নিচে জঙ্গল, উঁচু নিচু টিলাও আছে। দূরে নদী বয়ে গেছে। সম্ভবত ওই নদী পেরিয়েই এখানে নিয়ে আসা হয়েছে তাকে। যদিও ঘন গাছপালার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না নদীটা। অরুণ কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, তার আগেই সঙ্গে সশস্ত্র লোকদের একজন বলল, নিচে নামতে হবে এখনই।
এত উঁচু পাহাড় বেয়ে কি করে নামবে বুঝতে পারল না অরুণ। তবে সঙ্গের লোকগুলো যে এতে অভ্যস্ত তা সহজে বুঝতে পারল সে। একজন এসে অরুণের কোমর ও বুকের সঙ্গে দড়ি বেঁধে দিল। তারপর দড়ির অন্য প্রান্ত বেঁধে ফেলল ঘরের কাঠামোর সঙ্গে। তারপর পাহাড়ের সবচেয়ে খাড়া প্রান্তে এনে তাকে ঝুলিয়ে দিল নিচে। কাজটা ভয়ঙ্কর হলেও ধীরে ধীরে নিচে নামতে লাগলো অরুণ। বেশ কিছুক্ষণ পর নিচের মাটিতে পা রেখে ভারী স্বস্তি বোধ করল সে। ঘন জঙ্গলে পাশাপাশি 3টি ঘোড়া দাঁড়িয়ে আছে। ঘোড়া 3টিতে 3জন ঘোড়া সওয়ার। এদের মধ্যে একজনের বয়স কম, কিশোর সুলভ মুখ, মাথায় লম্বা চুল। তবে ভারী শিরস্ত্রাণে মাথা ও মুখের বেশিরভাগই ঢেকে থাকায় মুখের আদল স্পষ্ট বোঝা গেল না। অন্য দুজন মধ্যবয়স্ক, শক্ত, সামর্থ্য, সুঠাম দেহের অধিকারী। এই দুজনের কথা শুনে বোঝা গেল তাদের একজনের নাম তীর্থঙ্কর, অন্যজনের অশোক। অল্প বয়সী ছেলেটি কথা না বললেও বোঝা গেল যে সেই এদের প্রধান। অরুণকে তীর্থঙ্করের ঘোড়ায় তুলে দেওয়া হলো। তীর্থঙ্কর বলল, এখন আমরা কোথায় যাব? ছেলেটি উত্তর দিল না। তবে তার সঙ্গে থাকা অশোক নামের লোকটি বলল, তুমি জানো না কোথায় যাব? জানি, কিন্তু এই অবস্থায় গেলে উনি আমাদের আস্ত রাখবেন? ওনাকে ঘটনা বোঝাতে হবে। কি ঘটনা? কেন শর্ত অনুযায়ী কাজ করা হয়নি? কেন তার নির্দেশ অমান্য করা হয়েছে? বুঝবেন উনি? শিশু ও বৃদ্ধারা সহজে কিছু বুঝতে চায় না, তাদের বোঝাতে হয়। কি বুঝাবে? কে বোঝাবে? অল্পবয়স্ক ছেলেটি সবার থেকে খানিক পিছিয়ে। তার চলাফেরায় আশ্চর্য নির্লিপ্ততা, স্থিরতাও, যেন কোনো কিছুতে তাড়াহুড়া নেই তার। অশোক পেছনে তার দিকে নির্দেশ করে বলল, তাকে বোঝানোর ক্ষমতা ও ছাড়া আর কার আছে? বলে গম্ভীর হয়ে গেল তীর্থঙ্কর। আকাশে পূর্ণিমার চাঁদ, মস্ত সেই চাঁদের আলো পূর্ণিমা ভাবে গাছের ফাঁক গলে জঙ্গলে নেমে আসতে পারছে না। তবে গাঢ় অন্ধকারও নেই। একটা রহস্যময় আলো আধারি যেন ছড়িয়ে ছিটিয়ে আছে চারধারে। সে আলোয় চুপচাপ পথ চলছে তারা, যেন নির্বাক এক শোকযাত্রা। বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে খোলা এক প্রান্তরে এসে দাঁড়ালো অভিযাত্রী দল। প্রান্তরের শেষে খাড়া পাহাড়। পাহাড়ের পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা নদী। মাঠ পেরিয়ে সেই পাহাড়ের কাছাকাছি এসে দাঁড়ালো তারা। আর সঙ্গে সঙ্গেই দুদিক থেকে বেশ কয়েকজন সৈনিক ছুটে এলো। পরনে আলখাল্লার মতো কালো পোশাক তাদের, হাতে তলোয়ার, পিঠে তৃণভর্তি তীর, কোমরে ধনুক ঝুলানো। তবে ঘোড়া সাওয়ারদের দেখে আবার দ্রুতই সরে গেল তারা। অরুণ অবাক হয়ে লক্ষ্য করল পাহাড়ের গায়ে বিশাল গুহা। সেই গুহার ভেতর ঘোড়া নিয়েই ঢুকে যাওয়া যায়। তবে ঘোড়া থেকে নামলো তারা। দুজন সৈনিক এসে ঘোড়াগুলো নিয়ে গেল। তীর্থঙ্কর অরুণকে সঙ্গে নিয়ে ঢুকল ভেতরে। দেয়ালে ঝুলানো মশালের আলোয় চারপাশ আলোকিত। খানিক হেঁটে যেতেই বড় একটা ঘরে প্রবেশ করল তারা। সেখানে লম্বা এক তক্তপোষের উপর বৃদ্ধ এক লোক শুয়ে আছেন। তার চারপাশে আরো জনা কয়েক লোক। তাদের মধ্যে অন্তত একজনকে চিকিৎসক বলে মনে হলো অরুণের। তীর্থঙ্করের গলার শব্দ শুনে সকলেই ফিরে তাকালো। খানিক চমকেও গেল বোধ হয়। বৃদ্ধের সঙ্গে থাকা একজন বলল, এত রাতে তোমার সঙ্গে একে? যুবরাজ অরুণাদিত্য। যুবরাজ অরুণাদিত্য? এবার যেন চমকে গেল ঘরের সবাই। কিন্তু সে এখানে কেন? তার তো এখানে থাকার কথা নয়। আজ্ঞে, শৈলগিরির নির্দেশ। শৈলগিরির? অবাক কণ্ঠে বলল বৃদ্ধের সঙ্গে থাকা সৈনিকটি। আজ্ঞে, কোথায় সে? আমরা একসঙ্গে এসেছি। সে গুহামুখে আমাদের নামিয়ে দিয়ে কোথাও গেল বলে পেছনে নির্দেশ করল তীর্থঙ্কর। অরুণাদিত্য এতক্ষণে বুঝল তাদের সঙ্গে থাকা অল্প বয়স্ক কিশোর সুলভ চেহারার ছেলেটির নাম শৈলগিরি। সৈনিকটি বলল, আর কে ছিল সঙ্গে? অশোক। সে কোথায়? আসছে। এবার উঠে বসলেন পক্ককেশ বৃদ্ধ। তার মুখভর্তি লম্বা শুভ্র দাড়ি। দেখেই বোঝা যাচ্ছে অনেক কষ্টে শ্বাস নিচ্ছেন তিনি। দীর্ঘ সময় অরুণাদিত্যকে দেখলেন বৃদ্ধ। তারপর
ফ্যাঁসফেঁসে গলায় বললেন, কিন্তু এর তো এখানে থাকার কথা নয়। আজ্ঞে, শৈলগিরি সম্ভবত অন্য কিছু ভাবছে। অন্য কিছু? কি? আজ্ঞে, সে নিজেই আপনাকে বুঝিয়ে বলবে, বা অশোক। কিন্তু তীর্থঙ্কর, বলে গম্ভীর হয়ে গেলেন বৃদ্ধ, একে তো আমরা আমাদের প্রয়োজনে বন্দী করিনি, করেছি অন্যের প্রয়োজনে। তার সঙ্গে আমাদের শর্ত ছিল, আমরা প্রথমে অরুণাদিত্যকে তুলে নিয়ে আসব, যাতে লোকে ভাবে সে হারিয়ে গেছে, তারপর হত্যা করব। কিন্তু মরাদেহ কেউ কখনো খুঁজে পাবে না, যাতে কেউ কখনো পুরোপুরি নিশ্চিত হতে না পারে যে সে বেঁচে আছে না মরে গেছে। আজ্ঞে, নতমস্তকে বলল তীর্থঙ্কর। বিনিময়ে গজেন্দ্রগড় দুর্গ দখলে বড় ধরনের সহযোগিতা পাবো আমরা। অথচ সে এখনো জীবিত, তাকে তুলে নিয়ে আসার এতদিন পরেও। বৃদ্ধের কথা শেষ হওয়ার আগেই শিউরে উঠল অরুণ। তাকে হত্যা করার জন্য কেউ এমন ভয়ানক পরিকল্পনা করতে পারে, এটি সে কল্পনাও ভাবেনি। কিন্তু লোকটি কে? কে তাকে হত্যা করার জন্য এমন বেপরোয়া হয়ে উঠেছে? বিষয়টি নিয়ে খুব বেশি ভাবার সময় পেল না অরুণ। তার আগেই বৃদ্ধ হঠাৎ উত্তেজিত হয়ে উঠলেন। তিনি চিৎকার করার ভঙ্গিতে বললেন, শৈলগিরি নিজেকে কি ভাবতে শুরু করেছে? আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি বলে কি আমার চিন্তাভাবনা, কথার কোনো মূল্য নেই? আমি নিজে বিশম্বর রায়কে কথা দিয়েছি যে সবকিছু শর্তমতোই হবে, অথচ সে কিনা এখন। বৃদ্ধ তার কথা শেষ করতে পারলেন না। তার আগেই প্রবল হাঁপানির টান শুরু হলো তার। কিন্তু অরুণাদিত্য কিছুতেই বুঝতে পারল না বিশম্বর রায়কে। সে কেন তাকে খুন করতে চাইছে? এমন কাউকে চেনে বলেও তো তার মনে পড়ছে না। এই সময় ঘরে প্রবেশ করল অশোক। সে বলল, শৈলগিরি আমায় আপনার সঙ্গে কথা বলতে পাঠিয়েছে। কি কথা? যুবরাজকে কেন এখনো হত্যা করা হয়নি সে কথা। কেন করা হয়নি? রাগান্বিত ভঙ্গিতে বললেন বৃদ্ধ। শৈলগিরির মতে বলে যেন সামান্য সময় নিল অশোক। তারপর বলল, হত্যা করার চেয়ে যুবরাজকে আমাদের কাছে বন্দি রাখাটাই কি বুদ্ধিমানের কাজ নয়? মানে মানে চন্দ্রগড় রাজপরিবারের কাছে মৃত অরুণাদিত্যের চেয়ে জীবিত অরুণাদিত্য অধিক গুরুত্বপূর্ণ। ফলে যুবরাজ জীবিত অবস্থায় আমাদের হাতে বন্দী থাকা মানে এই এত বছরের গোপন লড়াইয়ে আমরা চন্দ্রগড়ের বিরুদ্ধে অনেকখানি এগিয়ে। তাহলে কেন আমরা কেবল বিশম্বর রায়ের উপর নির্ভর করব? বরং যুবরাজ অরুণাদিত্য যে আমাদের কাছে জীবিত বন্দী, এই সংবাদই তো চন্দ্রগড় রাজপরিবারকে আমাদের অনেক শর্ত মেনে নিতে বাধ্য করতে সক্ষম। এই কথায় উপস্থিত সকলেই যেন নড়েচড়ে বসলেন, যেন নতুন করে ভাবনার অবকাশ পেলেন তারা। বৃদ্ধ অবশ্য দমলেন না। তিনি গলা পরিষ্কার করতে করতে বললেন, কিন্তু বিশম্বর রায়ের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ। তাকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তার কথা মতো যুবরাজ অরুণাদিত্যকে অপহরণ করে তারপর হত্যা করা হবে। বিনিময়ে সে আমাদের গজেন্দ্রগড় দুর্গ দখল এবং স্থায়ীভাবে এর কর্তৃত্ব ধরে রাখার সাহায্য করবে। কিন্তু, বলে সামান্য থামল অশোক। তারপর বলল, প্রথমত যুবরাজকে আমরা হত্যা করেছি কিনা সে কথা তো বিশ্বম্বর রায়ের জানার সুযোগ নেই। সুতরাং তাকে জানিয়ে দিলেই হয় যে যুবরাজকে হত্যা করা হয়েছে। তাছাড়া তিনি যে তার প্রতিশ্রুতি রক্ষা করবেন তার নিশ্চয়তা কি? যুবরাজকে হত্যা করার পর তিনি যদি তার দেওয়া কথা না রাখেন, যদি আমাদের আর কোনো সহযোগিতা না করেন? কেন করবেন না? শৈলগিরির ধারণা, যুবরাজকে হত্যা করার পর বিশম্বর রায় আমাদের কোনো সহযোগিতা তো করবেনই না, বরং বিপদে ফেলার চেষ্টা করবেন। কেন? তাতে তার লাভ? এবার সামান্য হাসল অশোক। তারপর বলল, অনেক লাভ। আপনারা সকলে একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, যে লোক তার বোন ও বোনের শিশু সন্তানদের চন্দ্রগড়ের রাজক্ষমতায় প্রতিষ্ঠিত করতে ভবিষ্যৎ রাজা অরুণাদিত্যকে হত্যার পরিকল্পনা করতে পারে, সেই লোকই ঠিক কি কারণে চন্দ্রগড় দুর্গ দখলে আমাদের সহায়তা করবে? গজেন্দ্রগড় দুর্গ দখল করা মানে তো চন্দ্রগড়ই দখল করা, তাই না? অশোক প্রশ্নটি ছুড়ে দিল উপস্থিত সকলের উদ্দেশ্যে। কিন্তু কেউই এর জুৎসই কোনো উত্তর খুঁজে পেল না। সে খানিক সময় নিয়ে বলল, নাকি অরুণাদিত্যকে
হত্যার সঙ্গে সঙ্গেই বিশম্বর রায়ের কাছে আমাদের প্রয়োজন ফুরিয়ে যাবে। আর প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পর তিনি ঠিক কি কারণে আমাদের সাহায্য করবেন, তাও আবার তার বোনের রাজ্যের দুর্গ দখলে? অশোক থামলেও কেউ কোনো কথা বলল না, যেন এভাবে বিষয়টি ভেবে দেখেনি কেউ। খানিক সময় নিয়ে অশোক বলল, এমনকি অরুণাদিত্যকে তুলে এনে হত্যার অভিযোগে তিনি তখন আমাদের অভিযুক্তও করতে পারেন, করবেনও। কারণ এতে তিনি পুরোপুরি আড়ালে থেকে যেতে পারবেন সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ, এবং কেউ তখন আর ভুলেও বিশ্বাস করবে না যে এই কাজটি তিনি আমাদের দিয়ে করিয়েছেন। হুম, গম্ভীর গলায় বললেন বৃদ্ধ, যেন এতক্ষণে বিষয়টির গুরুত্বপূর্ণ উপলব্ধি করতে পারছেন তিনি। তাছাড়া এবার কথা বলে উঠলেন বৃদ্ধের সঙ্গে থাকা সৈনিকটি। সে বলল, বিশম্বর রায় চাইলে কিন্তু নিজের সৈনিকদের দিয়েই এই কাজটি করাতে পারতেন, কিন্তু সেটি না করে তিনি আমাদের দিয়ে কাজটি করিয়েছেন। কেন? কারণ এই ঘটনার সঙ্গে কোনোভাবেই নিজেকে সরাসরি যুক্ত করতে চান না তিনি, বরং যুক্ত করতে চেয়েছেন এমন কাউকে যাদের বিরুদ্ধে অভিযোগ তুললে লোকে সহজে বিশ্বাস করবে, এবং তিনি তখন ঘটনার পুরো দায় আমাদের উপর চাপিয়ে দিয়ে নিজে থেকে যাবেন সকল সন্দেহের বাহিরে। একদম, বলল অশোক। পুরো দোষটাই তখন আমাদের ঘাড়ে এসে পড়বে, এবং এই সুযোগটাও কাজে লাগাতে চাইবেন বিশ্বম্বর। অরুণাদিত্যের হত্যার প্রতিশোধের কথা বলে তিনি মূলত তখন তার বোনের রাজসিংহাসন আরও নিকটস্থ করতে চাইবেন, আর সেজন্য অরুণাদিত্যকে হত্যার অজুহাতে আমাদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালাবেন তারা। এই অভিযানে চন্দ্রগড়ের সঙ্গে যুক্ত হবে রায়পুরও। সুতরাং গজেন্দ্রগড় দুর্গ দখলে তিনি যে আমাদের সহযোগিতা করবেন, এটি বিশ্বাস করা আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছুই না, বরং দেখে শুনে সাপের গর্তে পা দেয়া। অশোক থামলেও কেউ কোনো কথা বলল না, তবে তার বলা প্রতিটি শব্দই যেন নতুন করে ভাবতে বাধ্য করল সবাইকে। অশোক বলল, আর আমাদের কারোরই তো অজানা নয় যে রাজকুমারী সৃজিতা কতটা উচ্চভিলাষী, ভয়ঙ্কর এবং ক্ষমতালিপ্সু। না হলে যার সঙ্গে তার বিবাহের সকল বন্দোবস্ত সম্পন্ন হয়েছিল, সেই যুবরাজকেই হত্যা করতে এমন ভয়ানক ষড়যন্ত্র তিনি করেন কি করে? এই প্রশ্নে আর সবার মনে কি আলোড়ন তৈরি হয়েছিল অরুণ জানে না, তবে তার চোখের সামনে চেনা পৃথিবীটা হঠাৎই যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সিজিতাই তাহলে তাকে হত্যা করতে এত সব পরিকল্পনা করেছে? কথাটি যেন কিছুতেই বিশ্বাস হতে চাইছিল না অরুণাদিত্যের, বরং বারবার মনে হচ্ছিল কোথাও যেন কিছু ভুল হচ্ছে। কিন্তু এতক্ষণে বিশ্বম্বর রায়কেও চিনতে পেরেছে সে। মনে পড়েছে তার কথা, সিজিতার জ্যেষ্ঠ ভ্রাতা ও রায়পুরের যুবরাজ তিনি। তার মতের বিরুদ্ধেই অরুণাদিত্যের সঙ্গে সিজিতার বিয়ে ঠিক করেছিলেন রাজা মহেন্দ্র রায়, ফলে বোনের বিয়েতে চন্দ্রগড়ে আসেননি তিনি। এখন সেই ভাইকে সঙ্গে নিয়েই তাকে হত্যার পরিকল্পনা করছেন সৃজিতা। কথাটা ভাবতেই কেমন অস্বস্তি লাগতে লাগলো অরুণাদিত্যের। শরীর ও মন জুড়ে এক অচেনা অনাস্বাদিত অবিশ্বাসের অনুভব, নাকি ঘৃণার, অরুণ জানে না। তবে সে এটুকু জানে, নিজের অজান্তেই এই মানুষটিকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল সে। তার জন্যই ওভাবে ছেড়ে গিয়েছিল রাজপ্রাসাদ। নিজের অনুভূতিকে আড়াল করে কেবল তার ভালো লাগবে বলেই তাকে তুলে দিতে চেয়েছিল অন্য কারো হাতে, দিয়েও ছিল। কিন্তু এই কথাগুলো যেন নিজের কাছেই নিজে স্বীকার করতে চায়নি এতদিন। কিন্তু আজ এই মুহূর্তে তার চিন্তার জগৎ যেন এক অকল্পনীয় ঝড়ের প্রলয়ঙ্কারী তাণ্ডবে এলোমেলো হয়ে যেতে লাগল। আচ্ছা, এই সৃজিতার সঙ্গেই কি সে দিনের পর দিন অমন অন্তরঙ্গ অনুভবের কথা বলতো? অরুণের হঠাৎ বিশ্বাস হতে চায় না, সবকিছু স্বপ্ন মনে হয়। এই সেই সৃজিতাই তো, যে তাকে প্রবল মমতায় ছুঁয়ে দিত, আলতো আদরে সস্নেহে চুমু খেত কপালে, শিখিয়ে দিত জীবন ও জগতের সব অনুভব।
অনেক চেষ্টা করেও আর কিছু ভাবতে পারে না সে। তার মন ও মস্তিষ্ক যেন সবকিছু এলোমেলো করে দিতে থাকে। প্রবল অভিমান আর আক্ষেপে ডুবে যেতে থাকে বুকের এপার ওপার। আচ্ছা, মানুষ এমন কেন? এমন মুহূর্তেই কি করে রং পাল্টায় সে? তারপর হয়ে যায় অচেনা অন্য কেউ। অরুণ জানে না। সে তাকিয়ে থাকে সামনে, নিষ্পলক, নিস্পন্ধ। সেখানে কত কিছু ঘটে যায়, কত কত কথা বলতে থাকে লোকগুলো। কিন্তু অরুণের তাতে সংবিত ফেরে না। সে যেন অন্য কোনো জগতে ডুবে যেতে থাকে ক্রমশ, আর ভুলে যেতে থাকে এইসব দ্বিধা ও দুশ্চিন্তার দিনরাত্রি। কিন্তু একটি প্রশ্ন তাকে বারবার জাগিয়ে তুলতে থাকে। ফলে প্রবল ঘরের ভেতর থেকেও হঠাৎ উৎকর্ণ হয়ে উঠে সে। তারপর নিজের অজান্তেই যেন জানতে চায়, এই মানুষগুলো কারা, কি তাদের পরিচয়। অরুণের প্রশ্নটির উত্তর মিলতে অবশ্য সময় লাগে না। বৃদ্ধকে শয্যায় শুইয়ে দিতে দিতে প্রবীণ চিকিৎসক হঠাৎ বললেন, এখন কিছুতেই উত্তেজিত হওয়া যাবে না বনপতি। জীবন তো তোমার কম অত্যাচার সহ্য করনি। আর কত? এখন বয়স হয়েছে, তোমায় এখন বিশ্রাম নিতে হবে। নির্বিঘ্ন, নিরুপদ্রব দীর্ঘ বিশ্রাম। তাহলে এসব দেখবে কে? আমার সব চেষ্টা, সব শ্রম এভাবে পণ্ড হয়ে যাবে? গজেন্দ্রগড় দুর্গ দখল করা হবে না? ওই দুর্গ দখল না করা গেলে আমাদের স্বপ্নও কখনো পূরণ হবে না। এতদিনের সব চেষ্টা বৃথা যাবে। আমি নেই মানে সব শেষ। কিছুই শেষ হবে না। কোথাও কোনো শূন্যতার অপূর্ণ থাকে না বনপতি। সব পূর্ণ হয়ে যায়। কে পূর্ণ করবে? তুমি খুব ভালো করেই জানো কে করবে। কি জানো না? এই প্রশ্নে বৃদ্ধ চুপ করে রইলেন। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে তার বুক থেকে উৎকট শব্দ বের হচ্ছে। ইনিই তাহলে বনপতি, দস্যু বনপতি, যাকে নিয়ে এত ভয়, এত গল্প, রূপকথা। কিন্তু মানুষটিকে চোখের সামনে দেখে যেন একটু হতাশই হলো অরুণাদিত্য। সম্ভবত আরো শক্ত সামর্থ্য কাউকে আশা করেছিল সে। কিন্তু গজেন্দ্রগড় দুর্গ নিয়ে তার এত আগ্রহ কেন? চন্দ্রাবতী নদী দিয়ে বয়ে যাওয়া বজ্রাগুলোতে ডাকাতি করতে হলে তো নদীর এপার থেকেও করা যায়। তারা সম্ভবত এখন রায়পুরের সীমানায় রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জীবন বাজি রেখে হলেও বারবার কেন গজেন্দ্রগড় দুর্গ দখল করতে চায় তারা? কি আছে সেখানে? অনেক ভেবেও এই প্রশ্নের উত্তর খুঁজে পেল না অরুণাদিত্য। অক্ষয়াদিত্য বললেন, এখন কি করব মা? কিছুই না, একদম চুপ থাকবে, শান্ত, অহিংস, বললেন চিত্রলেখা দেবী। কেন? কারণ তোমার যা যা করার দরকার ছিল তার সব এখন কৃষ্ণেন্দুই করে দিচ্ছে। কিন্তু সে তো কেবল ঈশানার ত্রিশানের ক্ষেত্রে। ঈশানার ত্রিশানই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার জন্যেও। কেন? কারণ ভবিষ্যতে তোমার সন্তানদের মূল প্রতিপক্ষ তারাই। ফলে কৃষ্ণেন্দু মিত্র যদি নিজে উপযাচক হয়ে ওদের ব্যবস্থা করে, তাহলে তোমার আর কিছু করার দরকার নেই। তুমি বরং নীরব থাকো। একদম কিচ্ছু না? তীক্ষ্ণ চোখে সব দেখবে। খুব প্রয়োজন না হলে সহিংস কোনো কিছুতে নিজেকে জড়াবে না। বরং প্রজাদের কাছে নিজেকে ক্ষমতাশীল, উদার ও অহিংস রাজা হিসেবে উপস্থাপন করো। এতে বরং তাদের কাছে তোমার গ্রহণযোগ্যতা বাড়বে। কিন্তু কৃষ্ণেন্দু মিত্র যা করছেন তাতে তো প্রজারা আমাকেই। হুম, তুমি এমন ভাব করবে যে এতে তোমার কোনো সস্রব নেই। বরং কৃষ্ণেন্দু মিত্র যা করেছে তা সে তার ব্যক্তিগত প্রতিশোধ হিসেবেই করেছে। তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করেও তাকে নির্বৃত্ত করতে পারোনি। এতে প্রজাদের কাছে তোমার গ্রহণযোগ্যতা আরো বাড়বে। আজ্ঞে, বলে উঠে দাঁড়ালেন অক্ষয়াদিত্য। তিনি বিষয়গুলো নিয়ে একদিন খানিক দ্বিধায় ছিলেন। কারণ সেদিন রাতে জমকূপ চত্বরে কৃষ্ণেন্দু মিত্রর অমন ভয়ানক প্রতিশোধ স্পৃহা আর বুনহিংসতা দেখে যেন নিজেকে হঠাৎ করে বদলে নিয়েছিলেন চিত্রলেখা দেবী। এমনকি ঘটনাস্থলে অন্নপূর্ণা দেবীকে চূড়ান্ত অপমানের হাত থেকেও রক্ষা করেন তিনি। কৃষ্ণেন্দু মিত্রর মুখের সামনে হঠাৎ বললেন, একজন নারী হিসেবে
প্রত্যেকের কিছু সম্মান প্রাপ্য থাকে, তা তিনি অপরাধী হলেও। আপনি ওনার পোশাক নিয়ে যা করেছেন তা একজন নারী হিসেবে সকলের জন্য অপমানকর, আমার জন্যেও। এটি কিছুতেই গ্রহণযোগ্য নয়। অক্ষয়াদিত্য লক্ষ্য করেছিলেন এই কথায় উপস্থিত সকলেই যেন চিত্রলেখা দেবীর প্রতি মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন। তাদের চোখে মুখে প্রবল সমীহ ও সম্মানের অভিব্যক্তি ফুটে উঠেছিল। অন্নপূর্ণা দেবীও রক্ষা পেয়েছিলেন বড় ধরনের অসম্মান থেকে। আজ মায়ের সঙ্গে কথা বলে সবকিছু স্পষ্ট হল অক্ষয়ের কাছে। চিত্রলেখা দেবী এটি উদার ও অহিংস ভাবমূর্তি গড়ে তুলতে চাইছেন প্রজাদের সামনে, আবার একই সঙ্গে তার মনের গোপন প্রতিহিংসাও চরিতার্থ করতে চাইছেন। অন্নপূর্ণা দেবী অবশ্য প্রচণ্ড আতঙ্ক নিয়ে প্রতিটি মুহূর্ত পার করছেন। আজ ঘটনার তৃতীয় দিন। আজ রাতের মধ্যেই ঈশান ও ত্রিশানের মধ্যে যে কোনো একজনের নাম তাকে বলতে হবে। যার নাম বলবেন কৃষ্ণেন্দু মিত্র তারই জীব কর্তন করবেন। পরের 1 মাস কর্তৃত্ব জীবের সেই শিশুটির দেখভালও করতে হবে তাকে। আর ভয়ানক আতঙ্ক নিয়ে কাটাতে হবে প্রতিটি মুহূর্ত, কারণ 1 মাস পর অন্যজনেরও একই পরিণতি হবে। বিষয়টি ভাবলে আর স্বাভাবিক থাকতে পারেন না অন্নপূর্ণা দেবী। তা তিনি নেইও। প্রথম দুদিন প্রচণ্ড অস্থির লেগেছে। এক মুহূর্তের জন্য ভয়ানক ওই আতঙ্ক তার পিছু ছাড়েনি, বরং প্রতিটি মুহূর্ত যেন বিদ্যুৎ চমকের মতো চলে যাচ্ছে দ্রুত। দিনগুলো যেন ফুরিয়ে যাচ্ছে চোখের পলকে, আর সর্বগ্রাসী এক ঝড় ওলটপালট করে দিচ্ছে বুকের এপার ওপার। তৃতীয় দিনে এসে অন্নপূর্ণা দেবী যেন অসাড় হয়ে গেলেন। এখন তিনি কি করবেন? আর মাত্র কয়েক মুহূর্ত, তারপরই রাত নেমে আসবে। কৃষ্ণেন্দু মিত্র আসবেন চূড়ান্ত সিদ্ধান্ত জানতে। তখন কথাটি ভাবতেই তীব্র আতঙ্কে জড়সড় হয়ে যেতে লাগলেন অন্নপূর্ণা দেবী। সারাক্ষণ মনে হতে লাগল এই বুঝি কৃষ্ণেন্দু মিত্র ছুটে এসেছেন, এই বুঝি তার পায়ের শব্দ এগিয়ে আসছে। ফলে সামান্য শব্দেই শিকারের সামনে পড়া ভয়ার্ত হরিণের মতো কাঁপতে থাকেন তিনি। বাইরে কি সন্ধ্যা নেমে আসছে? ওই যে কারো পদশব্দ ক্রমশ এগিয়ে আসছে তার কক্ষের দিকে। ওই পদশব্দ কি কৃষ্ণেন্দু মিত্রর? যদি তাই হয়, যদি কৃষ্ণেন্দু মিত্রই তার সিদ্ধান্ত জানতে এসে থাকেন, তাহলে তিনি কি করবেন এখন? অন্নপূর্ণা দেবী জানেন না। তার গলা শুকিয়ে আসছে। প্রবল আতঙ্কে বুকের ভেতর হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। যেন আর বসে থাকতে পারছেন না তিনি। চোখের সামনে সবকিছু ক্রমশ ঝাপসা হয়ে আসছে। ক্লান্ত, বিধ্বস্ত, বিপর্যস্ত অন্নপূর্ণা দেবী যেন ওই এগিয়ে আসা পায়ের প্রতিটি শব্দে ক্রমশ কুঁকড়ে যেতে থাকলেন নিজের ভেতর, আর মিশে যেতে থাকলেন ভয়ানক বিভীষিকাময় যন্ত্রণাকাতর এক দুঃস্বপ্নের ভেতর। কৃষ্ণেন্দু মিত্র তার আসন থেকে উঠে দাঁড়ালেন। খানিক আগে রাত নেমেছে। কিছুক্ষণের মধ্যেই অন্নপূর্ণা দেবীর কারাকক্ষে তার সঙ্গে দেখা করতে যাবেন তিনি। তারপর সেই চূড়ান্ত ক্ষণ। তিনি তার প্রাণপ্রিয় পুত্রদের মধ্য থেকে একজনের নাম বলবেন। সেই নামটি বলার সময় কোন যন্ত্রণা তাকে দগ্ধ করবে, কোন বিষাক্ত তীরের আঘাতে জর্জরিত হতে থাকবেন তিনি। নিজের কক্ষ থেকে বের হলেন কৃষ্ণেন্দু মিত্র। তারপর এগিয়ে যেতে থাকলেন বন্দিশালার দিকে। ঠিক সে মুহূর্তে একজন সৈনিক ছুটে এলো। তারপর স্বতন্ত্র ভঙ্গিতে বলল, রাজকুমারী সৃজিতা আপনার সঙ্গে দেখা করতে চান, জরুরি। সৃজিতা আমার সঙ্গে? আজ্ঞে, আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে চাইছেন তিনি। কি কথা? খুব জরুরি কিছু। তিনি নিজে আপনাকে বলবেন। উনি বলেছেন বিষয়টি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার জন্য? যেন স্বগতোক্তি করলেন কৃষ্ণেন্দু মিত্র। খানিক কি ভাবলেন, তারপর ঘুরে সৃজিতার ঘরের দিকে এগিয়ে যেতে লাগলেন। তার কাছে কি এমন জরুরি বিষয় রয়েছে যে সেটি তার জন্য গুরুত্বপূর্ণ? সৃজিতা তার ছোট্ট সংকীর্ণ নতুন ঘরে চুপচাপ বসে আছে। কৃষ্ণেন্দু মিত্রকে দেখে সে শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। তারপর কোনো সম্ভাষণ ছাড়াই বলল, আপনার সঙ্গে খুব জরুরি কিছু কথা আছে আমার। কৃষ্ণেন্দু মিত্র কৌতূহলী ভঙ্গিতে বললেন,
কি কথা? তার আগে একটি জিজ্ঞাসা ছিল আমার। কি জিজ্ঞাসা? আপনার নিজের সম্পর্কে কি ধারণা? মানে, অবাক গলায় জিজ্ঞেস করলেন কৃষ্ণেন্দু। মানে, বছরের পর বছর যে অপরিসীম ধৈর্য, বুদ্ধি এবং চেষ্টায় আপনি আপনার স্বপ্নের কাছাকাছি পৌঁছে গেছেন, তাতে নিঃসন্দেহে একজন দূরদর্শী ও বুদ্ধিমান মানুষ হিসেবে আপনি গণ্য হবেন। কিন্তু সবচেয়ে বুদ্ধিমান মানুষও কেবল তার জেদ ও প্রতিহিংসার কারণে বড় ধরনের ভুল করে ফেলে। আর সেই ভুলের কারণে তার সকল চেষ্টা, ত্যাগ, সফলতা, এমনকি সম্ভাবনাও মুহূর্তের মধ্যে নিষ্ফল হয়ে যেতে পারে। এটি আপনি মানেন? সৃজিতার কথা শুনে কৃষ্ণেন্দু মিত্র ভারী অবাক হলেন। দুদিন আগেও রাতের আবছা আলোয় ক্রন্দনরত যে সৃজিতাকে তিনি দেখেছিলেন, সেই সৃজিতার সঙ্গে যেন এর কোনো মিলই নেই। বরং এই মানুষটিকে অনেক বেশি ধীর, স্থির ও আত্মবিশ্বাসী মনে হচ্ছে। তার কথায় খানিক বিরক্ত হলেও ধৈর্য ধরলেন কৃষ্ণেন্দু মিত্র। বললেন, এই প্রশ্ন কেন? কারণ, বলে যেন একটু দম নিল সৃজিতা। তারপর বলল, কারণ আপনি আপনার সুদীর্ঘ বছরের অক্লান্ত চেষ্টা ও বুদ্ধিতে যা অর্জন করেছেন, তাই আবার নিজের নির্বুদ্ধিতায় বিসর্জন দিতে চলেছেন কেন? মানে? মানে, আমার সন্তান ঈশান ও ত্রিশানকে কেন আপনি আপনার জিঘাংসা চরিতার্থের উপায় হিসেবে বেছে নিয়েছেন? এটি কি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল নয়? ভুল কেন হবে? অন্নপূর্ণা দেবীকে এর চেয়ে কঠিন শাস্তি আর কিসে দিতে পারবো আমি? ভুল এই কারণে যে ঈশান ও ত্রিশান কোনোভাবেই কোনো ঘটনার সঙ্গে যুক্ত নয়। ফলে দুজন অবোধ, নিষ্পাপ শিশুকে অন্যের অপরাধে এমন নৃশংস শাস্তি আপনি দিতে পারেন না। আজ না হোক, অন্তত কখনো না কখনো এই কাজের জন্য আপনি অনুশোচনা করবেন। একজন নিষ্ঠুর অপরাধী হিসেবে ইতিহাসে আপনার নাম খোদাই করে লেখা হয়ে যাবে। আপনি যে কারণেই এই কাজ করেন না কেন, মানুষ তা মনে রাখবে না। মানুষ মনে রাখবে দুটি নিরপরাধ দুধের শিশুর প্রতি কি নির্মম অত্যাচার করেছেন সেটি। আমার পুত্র অরিন্দমও কোনো অপরাধ করেনি, কিন্তু তারপরও আমার কারণে তাকে এমন অমানবিক অন্যায় শাস্তি পেতে হয়েছে। সেটির জন্য যিনি দায়ী, আপনার উচিত তাকেই শাস্তি দেওয়া, এবং এমন শাস্তি দেওয়া যাতে মানুষের মনে চিরকালের জন্য তার ওই কুৎসিত চেহারাটা উন্মুক্ত হয়ে যায়। তারা আজীবন তাকে ঘৃণা করে আর মনে রাখে জঘন্য এক মানুষ হিসেবে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? অথচ আপনি তার পরিবর্তে আপনার নিজের নামটি ঘৃণার সঙ্গে চিরদিন স্মরণ করার ব্যবস্থা করছেন। একজন বুদ্ধিমান মানুষ হিসেবে আপনি কি আপনার নিজের ক্ষতিই করছেন না? এই প্রথম যেন খানিক দ্বিধান্বিত হয়ে গেলেন কৃষ্ণেন্দু মিত্র। কিছু বলতে গিয়েও যেন সৃজিতার কথার পাল্টা জুৎসই কোনো জবাব তিনি খুঁজে পেলেন না। বিষয়টি দৃষ্টি এড়াল না সৃজিতার। সে সুযোগটা নিল। খানিক সামনে এগিয়ে এসে কৃষ্ণেন্দু মিত্র চোখে চোখ রেখে বলল, আরও একটি বড় ভুল আপনি করেছেন। কি? আপনি ইচ্ছে করেই শক্তিশালী এক শত্রু তৈরি করতে যাচ্ছেন, এবং এই শত্রু আপনার এত বছরের সকল প্রাপ্তিকে ধ্বংসের মুখে ফেলে দিতে পারে। যে ভবানীপুরকে স্বাধীন করার জন্য আপনি বছরের পর বছর এত কষ্ট করলেন, সেই ভবানীপুর আবার পরাধীন হয়ে যেতে পারে। তার শান্তি ও স্থিরতা বিনষ্ট হতে পারে। কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি, প্রতিশোধের নেশায় আপনি অন্ধ হয়ে গেছেন, ফলে কিছুই দেখতে পাচ্ছেন না। যদি দেখতে পেতেন, তাহলে এমন আত্মঘাতী কাজ করার কথা আপনি ভাবতেও পারতেন না। বলে সামান্য সময় নিল সৃজিতা। তারপর বলল, ঈশান ও ত্রিশানের যদি সামান্য কোনো ক্ষতিও হয়, তাহলে এই পৃথিবীতে আমার আর হারানোর কিছু থাকবে না। আর যে মানুষের হারানোর ভয় নেই, তার চেয়ে ভয়ঙ্কর কিছুই নেই। বলে আবারও সময় নিল সৃজিতা, যেন কৃষ্ণেন্দু মিত্রর উপর নিজের কথার প্রভাব বুঝতে চাইছে সে। রাজা কৃষ্ণেন্দু মিত্র, আমি সৃজিতা আপনাকে কথা দিচ্ছি, আমার পুত্রদের কিছু হলে আমি আপনাকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। রাজা তো দূরের কথা, ভবানীপুরের প্রজা হওয়ার অবস্থাও আপনার থাকবে না।
সৃজিতার কথা শুনে হতভম্ব হয়ে গেলেন কৃষ্ণেন্দু মিত্র। এ যেন এক ফানতোলা বিষধর সাপ। তার সামনে দাঁড়িয়ে কেউ এমন করে কথা বলতে পারে, এ যেন তিনি কল্পনাও ভাবেননি। ফলে বিষয়টি হজম করতে কষ্ট হচ্ছে তার। তবে বুদ্ধিমান কৃষ্ণেন্দু মিত্রর মন এও বলছে সৃজিতার এসব কথা মিথ্যা অস্ফলান নয়, বরং এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণ তিনি শুনতে চান। সৃজিতা বলল, আর আপনি যদি আমার শত্রু না হয়ে মিত্র হন, তাহলে আপনার সব স্বপ্ন পূরণে সর্বোচ্চ সহযোগিতা আমি করব। আপনি নিশ্চয় জানেন যে সেই ক্ষমতা আমার আছে। আপনি আমার বন্দী। শ্লেষাত্মক ভঙ্গিতে হাসলেন কৃষ্ণেন্দু মিত্র। চাইলে আমি আপনাকে হত্যাও করতে পারি, অথচ আপনি আমাকে হুমকি দিচ্ছেন? কি ক্ষমতা আপনার আছে যে আপনি আমায় এভাবে হুমকি দিচ্ছেন? আমাকে সহযোগিতা করারই বা কি সামর্থ্য আপনার আছে? আমি কৃষ্ণেন্দু মিত্র এবং ভবানীপুরের স্বাধীন রাজা। আমাকে এমন হুমকি দেওয়ার দুঃসাহস আপনার কি করে হয়? এবার হাসল সৃজিতা। তারপর বলল, আপনি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছেন বলেই হয়তো ভুলে গেছেন যে আমি রায়পুরের রাজকুমারী। আমি অসহায় বা দুর্বল কেউ নই। আমার সন্তানদের যদি কিছু হয়, তাহলে আমার পিতা ও ভ্রাতা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে এর শোধ নেবে। নিজেদের সর্বস্ব ধ্বংস করে হলেও আপনাকে এবং ভবানীপুরকে তারা ধুলোয় মিশিয়ে দেবে। কৃষ্ণেন্দু মিত্র হঠাৎই থমকে গেলেন। সৃজিতা ভুল কিছু বলেনি। সত্যি সত্যি প্রতিশোধের নেশায় তিনি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছিলেন। না হলে এত বড় একটি বিষয় তিনি কি করে বিস্মিত হয়েছিলেন? সৃজিতা বলল, আমি ইতিমধ্যেই রায়পুরে খবর পাঠিয়েছি। রায়পুরে কি করে? হতভম্ব ভঙ্গিতে বললেন কৃষ্ণেন্দু মিত্র। যেভাবে অক্ষয়াদিত্য আপনাকে পাঠিয়েছিলেন। বলে রহস্যময় ভঙ্গিতে হাসল সৃজিতা। তারপর বলল, তারা হয়তো এতক্ষণে যুদ্ধের প্রস্তুতিও নিতে শুরু করেছে। যুদ্ধ? হ্যাঁ, যুদ্ধ। তবে যেই যুদ্ধ অক্ষয়াদিত্যের বিরুদ্ধে হওয়ার কথা ছিল, সেই যুদ্ধ আপনি সম্ভবত আপনার বিরুদ্ধে টেনে নিচ্ছেন। অথচ আপনার এখন উচিত শত্রু তৈরির পরিবর্তে মিত্র তৈরি করা। একবার ভাবুন তো, আপনার এত বছরের স্বপ্ন ও প্রচেষ্টার ফসল ভবানীপুর কি এই মুহূর্তে রায়পুরের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত? এই প্রশ্নে যেন থমকে গেল কৃষ্ণেন্দু মিত্র। অকস্মাৎ আক্রমণে তিনি চন্দ্রগড় দখল করে নিয়েছেন, একথা সত্য। তবে তার পেছনে অনেকগুলো কারণ ছিল। প্রথমত, একটি সংঘবদ্ধ, সুশৃঙ্খল এবং যুদ্ধের জন্য প্রস্তুত শক্তিশালী সেনাবাহিনী তার ছিল। দ্বিতীয়ত, দীর্ঘদিনের চেষ্টায় চন্দ্রগড়ের সেনাবাহিনীর অভ্যন্তরে নিজের একটি শক্তিশালী উপদল গড়ে তুলেছিলেন অক্ষয়াদিত্য। ফলে তারা তার আক্রমণ প্রতিহত না করে নীরব ভূমিকা পালন করেছে। তৃতীয়ত, চন্দ্রগড়ের সেনাবাহিনী এক পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। ফলে তারা এই মুহূর্তে সংখ্যায় নিতান্তই কম এবং অসংগঠিত। তাছাড়া তাদের একটি উল্লেখযোগ্য অংশ এই মুহূর্তে রয়েছে গজেন্দ্রগড়ে। সর্বশেষ যে কারণ, সেটিও গুরুত্বপূর্ণ। কৃষ্ণেন্দু মিত্রর এই অকস্মাৎ আক্রমণের জন্য কেউই প্রস্তুত ছিল না। এই ধরনের কোনো গোয়েন্দা পূর্বাভাসও কারো কাছে ছিল না। ফলে কৃষ্ণেন্দু মিত্রর বাহিনী যখন একদম রাজধানীর উপকণ্ঠে এসে পৌঁছেছে, তখনই কেবল তাদের আক্রমণের বিষয়টি বোঝা গেছে। কিন্তু তখন আর তা প্রতিহত করার সুযোগ ছিল না। ফলে কোনো ধরনের বাধা ছাড়াই তিনি চন্দ্রগড় দখল করে নিয়েছেন। কিন্তু রায়পুরের মতো একটি সংঘবদ্ধ সেনাবাহিনীর বিরুদ্ধে কৃষ্ণেন্দু মিত্র একা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবেন, সেটি প্রশ্ন সাপেক্ষ। তার চেয়ে বড় কথা, এত বছরের যুদ্ধ সংগ্রামের পর স্বাধীন হতে না হতেই ভবানীপুরকে আবার এত বড় একটি যুদ্ধে জড়িয়ে ফেলা কতটুকু সমীচীন হবে? সৃজিতা বলল, আপনি ভুল মানুষকে বন্ধু বানিয়েছেন, ভুল মানুষকে শত্রু। মানে? আপনি অক্ষয়াদিত্যের রাজমিত্র উপাধি পেয়েছেন, কিন্তু তিনি আপনাকে কিসের নিশ্চয়তা দিতে পারবেন? স্বাধীন ভবানীপুরের? হুম। কিন্তু স্বাধীন ভবানীপুরের নিশ্চয়তা দিতে হলে তাকে তো আগে তার সিংহাসনে উপবিষ্ট থাকতে হবে, চন্দ্রগড়ের রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে হবে, হবে না? তিনি তো তাই আছেন। তিনি এখন চন্দ্রগড়ের রাজা।
সৃজিতা হাসল। মানছি তিনি এখন চন্দ্রগড়ের রাজা, কিন্তু তা কতদিনের জন্য? মানে? অবাক গলায় বললেন কৃষ্ণেন্দু মিত্র। মানে তিনি ঠিক কতদিনের জন্য চন্দ্রগড়ের রাজা থাকবেন বলে আপনার মনে হয়? চন্দ্রগড়ের রাজা যদি সত্যি সত্যি কেউ হয়ে থাকেন, তাহলে তিনি বিনয়াদিত্য, আমার স্বামী, এবং তারপর আমার পুত্ররা। এর অন্যথা হওয়ার কোনো সুযোগ নেই। এমনকি অরুণাদিত্যও নয়। আশা করি সে কথাও এতক্ষণে আপনার জানা হয়ে গেছে। মানে? হতভম্ব কণ্ঠে বললেন কৃষ্ণেন্দু মিত্র। অরুণাদিত্যের কি হয়েছে? সৃজিতা হঠাৎ থমকে গেল। এভাবে মুখ ফসকে কথাটা তার বলে ফেলা ঠিক হয়নি। সে নিজেকে সামলে নিয়ে সংযত কণ্ঠে বলল, কিছু না, তবে একটি কথা মনে রাখবেন, চন্দ্রগড়ের সিংহাসন অক্ষয়াদিত্যের নয়। এর উত্তরাধিকার আমার স্বামী ও সন্তানেরা, আর কেউ নয়, কেউ না। এই প্রথম কৃষ্ণেন্দু মিত্র মনে হলো তিনি ভয়ঙ্কর এক মানুষের সামনে দাঁড়িয়ে আছেন। সৃজিতা খুব সাধারণ সাদাসিধে কোনো তরুণী নয়, বরং তুখুর কৌশলী, ভয়ানক এক রানী সে। কিন্তু এটি সম্ভবত কেউ চিন্তাও করতে পারেনি। ফলে তার এই উচ্চভিলাষী ভাবনা এবং দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা রয়ে গেছে সকলের ভাবনার আড়ালেই। তাহলে যুবরাজ অরুণাদিত্যকে সুকৌশলে উধাও করে দিয়েছে সেই? ভাবতেই শিউরে উঠলেন কৃষ্ণেন্দু মিত্র। যেন ছোবলের দূরত্বে থাকা এক ভয়ানক বিষধর শঙ্খচূড়কে এতদিন রজ্জু ভেবে অবহেলা করেছেন তিনি। আমার সন্তানদের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত, সুতরাং অক্ষয়াদিত্য তাদের বঞ্চিত করে খুব বেশি দিন এই রাজসিংহাসনে থাকতে পারবে না। তাকে রায়পুরের সৈন্যবাহিনীর যুদ্ধের মুখোমুখি হতেই হবে। প্রশ্ন হচ্ছে, সেই যুদ্ধটা রায়পুর আগে কার বিরুদ্ধে করবে? আপনার ভবানীপুরের বিরুদ্ধে, নাকি অক্ষয়াদিত্যের চন্দ্রগড়ের বিরুদ্ধে? কৃষ্ণেন্দু মিত্র জবাব দিলেন না। সৃজিতার প্রতিটি কথা তীরের ফলার মতো বিদ্ধ করছে তার ভাবনাকে। আসলেই তো, অক্ষয়াদিত্যের নিজের সিংহাসনই তো সুসংহত নয়, বরং তার টিকে থাকা অনেকটা নির্ভর করছে ভবানীপুরের শক্তির উপর। তাহলে তিনি রায়পুরের সেনাবাহিনীর মুখোমুখি হবেন কি করে? সৃজিতা বলল, আপনি কাকে শত্রু বানাচ্ছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ আপনি কাকে বন্ধু বানাচ্ছেন সেটি। অক্ষয়াদিত্যের চেয়ে রায়পুরের বন্ধুত্ব যে আপনার অধিক প্রয়োজন, সে কথা বোধ করি আপনাকে আর বলে দিতে হবে না। কৃষ্ণেন্দু মিত্র সৃজিতার কথার জবাব না দিলেও ঝড়ের বেগে চিন্তা করতে লাগলেন। এতদিন এই অতি সাধারণ বিষয়গুলোই কেন তার মাথায় আসেনি, সেটি ভেবে নিজের উপর বিরক্ত হচ্ছেন তিনি। একই সঙ্গে সৃজিতা সম্পর্কেও সতর্ক হওয়ার প্রয়োজন অনুভব করছেন। এ মোটেই সাধারণ কোনো রাজবধূ নয়, বরং এক ভয়ানক রাজনৈতিক কূটকৌশলী। সৃজিতা বলল, আরেকটি কথা, এই অক্ষয়াদিত্যই কিন্তু নিজ হাতে অসংখ্য মানুষের সামনে আপনার পুত্র অরিন্দমের জীবকর্তন করেছেন, অথচ একবারের জন্য তাকে বাঁচানোর চেষ্টা করেননি। আর আজ আপনি সেই অক্ষয়াদিত্যের সঙ্গেই মৈত্রীর বন্ধন তৈরি করেছেন, আর বিনা কারণে শত্রু বানাচ্ছেন তাদের, যাদের সঙ্গে আপনার কখনোই কোনো শত্রুতা ছিল না, যারা আপনার কোনো ক্ষতিও করেনি, তাই না? সৃজিতা থামলেও কৃষ্ণেন্দু মিত্র বলার মতো কোনো কথা খুঁজে পেলেন না, বরং এই এতক্ষণে যেন তার চোখের সামনে থাকা ভারী পর্দা হঠাৎ সরে গেল। তিনি কি বলবেন বুঝতে পারলেন না, তবে সৃজিতার বলা প্রতিটি শব্দ তাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তবে তারপরও তিনি বললেন, আমার পুত্রের এই ঘটনার পেছনে আপনিও দায়ী। আমি? অবাক গলায় বলল সৃজিতা। আমি কিভাবে? আপনার দাসী কুঞ্জবালা সেদিন মিথ্যা বলেছিল। সে বলেছিল যে কৃষ্ণা ও তার কন্যা আপনারও দাসী। তারা রায়পুর রাজবাড়ি থেকে এসেছিল, আর এই কারণেই উপস্থিত জনতার কাছে বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তা না হলে হয়তো ঘটনা এতদূর গড়াতো না। কুঞ্জ যে মিথ্যা বলেছে সে কথা আমি জানতাম না, জেনেছি পরে। আর আপনিও নিশ্চয় জানেন যে এতে ঘটনার কোনো হেরফের হতো না, কারণ সবকিছু
আগে থেকেই নির্ধারিত ছিল। তারপরও আপনি চাইলে কুঞ্জর এই অপরাধের শাস্তি দিতে আমি প্রস্তুত। কি শাস্তি? আপনি যা বলবেন তাই। কৃষ্ণেন্দু মিত্র কথা বললেন না, চুপ করে রইলেন। সৃজিতা বলল, এবার আপনিই সিদ্ধান্ত নিন। আমার পুত্রদের সঙ্গে আপনি কি করবেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড়। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।